কলম্বিয়ার ঘন জঙ্গলে এমন এক মুখহীন ছায়া লুকিয়ে আছে যার নিশানা কখনোই ভুল হয় না। মানুষ তাকে ডাকে দ্য ডেভিলস টিগার্স নামে। দূর থেকে পড়ে থাকে শুধু তার গোলার শব্দ, আর মাটিতে পড়ে থাকে লাশ। এদিকে আমেরিকার সেরা স্নাইপার টিমও যখন তাকে থামাতে পারে না, তখনই শুরু হয় স্নাইপার ভার্সেস স্নাইপারের ভয়ঙ্কর যুদ্ধ। ভয়ঙ্কর এক স্নাইপার যার নাম LW, সে এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর সব টপ লেভেলের মাফিয়ারা তার নাম শুনলে ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলত। তার কাছে ছিল কাস্টমাইজ করা এক ভয়ঙ্কর রাইফেল, আর সেই রাইফেল এতটাই ভয়ঙ্কর ছিল যে যার একটা শট পুরো একটা মাইক্রোভ্যানকে ধ্বংস করে দিতে পারে। এখানে আমরা ব্র্যান্ডন ব্যাকেট নামের আর একজন মারাত্মক লেভেলের মেরিন স্নাইপারকে দেখতে পাবো। সেও এতটাই ভয়ঙ্কর ছিল যে যদি কেউ তার টার্গেটে একবার পড়ে যায় তাহলে তার বেঁচে থাকার আর কোনো চান্সই থাকতো না। স্নাইপার ছাড়াও আমরা এখানে জেসাস মোরালে নামের এক ভয়ঙ্কর মাফিয়াকে দেখতে পাবো। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে কলম্বিয়ার সকল মাফিয়াদের গডফাদার হয়ে যায়। এক সময় সে এতটাই হিংস্র হয়েছিল যে আমেরিকার স্পেশাল অপারেশন এজেন্সি DIA ব্র্যান্ডন ব্যাকেটকে পাঠায় সেই মুরালিকে শেষ করে দেওয়ার জন্য। আর এই মিশনে আপনারা দেখতে পাবেন স্নাইপার ভার্সেস স্নাইপারের মাথা ঘুরে যাওয়ার মতো ফাইট। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক মুভির মূল এক্সপ্লেনটি। মুভির শুরুতে আমরা দেখতে পাই মেক্সিকোর এক ভয়ঙ্কর মাফিয়া দিয়াগো পাবলো। তার হেভি সিকিউরিটি দিয়ে সে তার বাসায় ফিরে যাচ্ছে। এই সিকিউরিটি এতটাই স্ট্রং ছিল যে তার কাছে পৌঁছানো বলতে গেলে একেবারে অসম্ভব। অন্যদিকে এক স্নাইপারকে দেখা যায় তার স্নাইপারের স্কিউব দিয়ে দিয়াগোর উপর নজর রাখছে। এরপর দিয়াগো যখন তার বাসায় ঢুকে বাথটাবে বসে মনের সুখে গোসল করতে থাকে, ঠিক তখনই সেই স্নাইপার মারাত্মক একটা শট নিয়ে দিয়াগোর মাথার খুলি উড়িয়ে দেয়। আসলে দিয়াগোকে হত্যা করার জন্য এই স্নাইপারকে কেউ একজন সুপারি দিয়েছিল, কিন্তু কে সেই লোক এবং কেন তাকে হত্যা করলো, আর সেই সাথে কে এই ভুতুড়ে স্নাইপার যে কিনা এমন স্ট্রং সিকিউরিটিকে বুড়ো আঙ্গুল দেখে এক তুড়িতে সে মাফিয়ার মাথা উড়িয়ে দিল। তো সব কিছু আমরা একটু পরে জানতে পারবো। পরের দৃশ্যে আমরা এক মেরিন আর্মিকে দেখতে পাই। তাকে দেখা যায় যে সে খুব মারাত্মকভাবে আতঙ্কে রয়েছে। তার চোখে মুখে বিষণ্ণতা এবং রয়েছে ভয়ের ছাপ। শেষবার মতো সে তার বন্ধুদের সাথে তোলা ছবি দেখে নেয়, আর এরপরে টেবিল থেকে তার গান তুলে নিয়ে নিজের প্রাণ নিজেই নিয়ে নেয়। এই খবর পৌঁছে যায় তার বেস ক্যাম্পে এবং সেই সাথে তার সবচেয়ে কাছের বন্ধু ব্র্যান্ডন ব্যাকেটের কাছে। ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে পায় সে সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যুতে সে খুবই ভেঙে পড়েছে। এমন সময় সেখানে উপস্থিত হয় মেজর রিচার্ড। তো মেজর রিচার্ড ছিল একজন শার্পিং স্নাইপার। তো মেজর রিচার্ড ব্র্যান্ডনকে বলে যে কলম্বিয়ার সকল মাফিয়াদের গডফাদার জেসাস মোরালি ভয়াবহভাবে তার রাজত্ব করে তুলেছে, যার অপকর্মের লিস্ট এতটাই লম্বা যে তার কোনো হিসাব নেই। সে হচ্ছে একটা নরখাদক। তার খিদে পেলে সামনে যাকেই পায় তাকেই খেয়ে ফেলে। উপর থেকে অর্ডার এসেছে সেই মাফিয়াকে শেষ করে দেওয়ার জন্য। তাই আমি চাই তুমি যত দ্রুত সম্ভব কলম্বিয়ার স্পেশাল ফোর্সের সাথে জয়েন করে সেই মুরালির অধ্যায় খতম করো। মেজর রিচার্ড ব্র্যান্ডনকে জানায় যে আর্থিংটন মুরালির রাজত্ব শেষ করে দেওয়ার জন্য তার সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে। আর মুরালি সেটা জানতে পেরে আর্থিংটনের পরিবারের উপর ব্যাপক পরিমাণ অত্যাচার শুরু করে এবং শেষমেশ আর্থিংটন তার পরিবারের জীবনের বিনিময়ে সব ডকুমেন্টস মুরালিকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর একজন সৎ আর্মি হয়েও নিজের এমন অপকর্ম সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই সে আত্মহত্যা করেছে। আর এখন কলম্বিয়ায় ওই বগোটা শহরের পুরোটা জুড়ে মুরালি রাজত্ব চলেছে। এমনকি ছোট বড় গ্যাংসহ সেখানকার সকল আইন তার কন্ট্রোলেই চলে। এই সব কিছু শুনে ব্র্যান্ডনের মাথায় রক্ত উঠে যায়। সে জানায় এক শট নিয়ে মুরালিকে উপরে পাঠিয়ে দেবে, কিন্তু রিচার্ড জানায় যে বাগোডায় ঢুকে সরাসরি অপারেশন করে তাকে হত্যা করা শুধুই অসম্ভব নয়, বরং সেটা হবে মারাত্মক লেভেলের একটা বোকামি। তাই খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। এরপর ব্র্যান্ডন দ্রুত সেই কলম্বিয়ার বাগোটা শহরে চলে যায়। সেখানে পৌঁছে ব্র্যান্ডন দেখতে পায় যে এই মিশন পরিচালনাকারী আর কেউই নয়, সে হলো তার বাবা টম ব্যাকেট। মেজর গার্জারের নির্দেশে প্যাট্রিক নামের এক অফিসার সেই মাফিয়ার মুরালির ফাইলগুলো ব্র্যান্ডনকে এনে দেখাতে থাকে। এরপর মেজর মুরালির সম্পর্কে বলতে থাকে যে সে পৃথিবীর যত অপকর্ম রয়েছে তার সবগুলোই সে করেছে। এই কুখ্যাত মাফিয়ার মুরালির পকেটে রয়েছে 2006 সালে কোকেনের এক বিশাল চালান পাচারের অভিযোগ। আমরা তাকে গ্রেপ্তারও করেছিলাম, কিন্তু আমাদের উচিত ছিল তাকে গ্রেপ্তার না দেখে সেই দিনে তাকে খতম করে দেওয়া।
1 বছর পর সে জেল থেকে বের হয়ে সে এতটাই হিংস্র হয়ে উঠেছে যে তাকে যেই থামানোর চেষ্টা করেছে সেই প্রাণ হারিয়েছে। এমনকি তার লোকেশন আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কারণ সে এক জায়গায় 1 রাতের বেশি কাটায় না। কিন্তু এইবার আমরা জানতে পেরেছি যে মুরালি আবাস্কা ফরেস্টের একটি সেফ হাউসে রয়েছে। প্র্যাকটিক আরও জানায় যে এই মুরালির একটা মারাত্মক লেভেলের স্নাইপার রয়েছে, যে কিনা এইখানকার এক ভয়ঙ্কর মাফিয়া দিয়াগোকে এক শটেই তার মাথার খুলি উড়িয়ে দিয়েছিল। এমন সময় অপারেশন টিম লিডার কেট এসে সেখানে উপস্থিত হয়। কেট জানায় যে এই অপারেশনে 2টা টিম আলাদা আলাদাভাবে লিড করা হবে। একদিকে তার টিম সেই মুরালির বাসায় ঢুকে রেড দিবে, আর অন্যদিকে ব্র্যান্ডন দূর থেকে তার স্নাইপার দিয়ে তাদের কাভার দিবে। তো ব্র্যান্ডন জানায় যে সে এই মিশন একাই পরিচালনা করতে চায়, কিন্তু কেট তাকে বলে যে এটা শুধু পাগলামি নয়, বরং এটা হবে মারাত্মক লেভেলের বোকামি, কারণ আজ পর্যন্ত টপ লেভেলের সব অফিসাররা তাকে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে, আর তুমি তো ছোট বাচ্চা মাত্র। এইটা শুনে ব্র্যান্ডনের বাবা টম তো হেসেই বাঁচে না, কারণ সে তো জানে যে তার ছেলে ব্র্যান্ডন কি জিনিস। আজ পর্যন্ত রাঘব বোয়ালের মতো বড় বড় সব মাফিয়াকে তার ছেলে একাই উড়িয়ে দিয়েছে। এরপর সম্পূর্ণ মিশন সম্পর্কে ব্র্যান্ডনকে বুঝিয়ে তারা তাদের টিম নিয়ে চলে আসে মুরালির সেই সেফ হাউসের কাছে। গভীর জঙ্গলের ভেতর দিয়ে ব্র্যান্ডন তার স্পোর্টস প্র্যাকটিককে নিয়ে যায়, এবং কেট ও মেজর গার্জা তার স্পেশাল ফোর্সদের নিয়ে তারা 2 দল 2 দিক দিয়ে সামনে এগোতে থাকে। গাড়ি থেকে নেমে কেট তার কন্ট্রোলারের ড্রোন ভিউ মোড অ্যাক্টিভ করে মেজর গার্জাকে গুড লাক বলে তার সদস্যদের নিয়ে নিজের পজিশনে চলে যায়। আর অন্যদিকে মেজর গার্জা তার টিম নিয়ে ঘন জঙ্গলের নালা দিয়ে এগিয়ে যেতে থাকে। একবার তাদের চেহারার দিকে তাকিয়ে দেখুন, এরা দেখতে এতটাই ভয়ঙ্কর যে তাহলে ভেবে দেখুন এদের অপারেশন কতটা ভয়ঙ্কর হতে পারে। ব্র্যান্ডন তার স্নাইপার নিয়ে পজিশন নেয় মুরালির বাড়ির সামনের দিকটায়, আর প্র্যাকটিক তার বাইনোকুলার দিয়ে বাড়ির আশেপাশের পরিবেশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ব্র্যান্ডন প্র্যাকটিকের কাছে দূরত্ব এবং বাতাসের গতিবেগ জানতে চাইলে প্র্যাকটিক তার ম্যাগনোমিটার দিয়ে দূরত্ব আর বাতাসের গতিবেগ ক্যালকুলেশন করে জানিয়ে দেয়। ব্র্যান্ডন এবার উঠ পেতে বসে থাকে কেটের টিমের আসার অপেক্ষায়। অন্যদিকে হেডকোয়ার্টার থেকে টম এবং চিফ অফিসার জন স্যামসন কেট এবং ব্র্যান্ডনের এই অপারেশন লাইভ মনিটরিং করতে থাকে। কেট তার টিম নিয়ে বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে যায়। এরপর সে তার ড্রোন ভিউ থেকে বাড়ির আশেপাশে বা বাহিরের কাউকে দেখতে না পেয়ে সে তার টিম নিয়ে আরও সামনে এগিয়ে যেতে থাকে। এরপর যখন কেট সেই বাড়ির একদম কাছাকাছি চলে আসে, আর তখনও যেহেতু কাউকে দেখতে পায় না, তাই সে অ্যাকশন নেওয়ার জন্য হেডকোয়ার্টারের অনুমতি চায়। হেডকোয়ার্টার থেকে তাদের অর্ডার দেয়, আর অর্ডার পাওয়ার সাথে সাথে কেট সেই বাড়ির সামনে থাকা একটি গাড়ির পিছনে দিয়ে কাভার নেয়। ততক্ষণে মেজর গার্জা তার পুরো টিম নিয়ে বাড়ির পেছন দিক থেকে সম্পূর্ণ বাড়ি ঘিরে ফেলে। কেটের টিমও সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এরপর যখনই তারা সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে, ঠিক সেই সময় সেখানে ভয়ানক এক বিস্ফোরণ হয়, যার ফলে বাড়ি সহ মেজর গার্জারের সম্পূর্ণ টিম একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কেট সেই গাড়িটির কাভারে থাকায় সে প্রাণে বেঁচে যায়। দূর থেকে তার টিমের এমন এক ভয়ানক অবস্থা দেখে সে একদম ভেঙে পড়ে। পরিবেশ শান্ত হলে মেজর গার্জাকে দেখতে পাওয়া যায়। মেজর গার্জা যখনই উঠে দাঁড়ায়, ঠিক তখনই কোথায় থেকে যেন এক স্নাইপারের শট এসে মেজরের পায়ে লাগে। এইটা দেখে ব্র্যান্ডন বুঝে যায় যে এখানে স্নাইপার আছে, কিন্তু সেই স্নাইপারের একজ্যাক্ট লোকেশন কোনোভাবেই খুঁজে পায় না। এদিকে কেট বুঝতে পারে যে যদি সে মেজর গার্জারকে না বাঁচায় তাহলে সেই স্নাইপার তাকে মেরেই ফেলবে। তাই সে জীবনের মায়া ত্যাগ করে মেজর গার্জাকে নিয়ে গাড়ির কাভারে আসতে থাকে। কিন্তু সেই মুহূর্তে স্নাইপার এবার কেটকে টার্গেট করে আর একটা ভয়ানক শট নেয়, কিন্তু কেট তার আগেই সেখানে থাকা একটা ট্রাক্টরের কাভারে চলে আসে, এবং সেই বুলেট গিয়ে লাগে কেটের পেছনে থাকা গার্জার টিমের এক সদস্যের মাথায়। এই স্নাইপারের শট এতটাই ভয়ঙ্কর ছিল যে এক শটেই তার মাথা একদম ভর্তা হয়ে যায়। তো বুঝতেই পারছেন যে কি ভয়ানক এক স্নাইপার, আর কি পরিমাণ মারাত্মক হতে পারে সেই স্নাইপারের বুলেট। যাই হোক, এইবার যখন সেই স্নাইপার দ্বিতীয় শট নেয়, তখন ব্র্যান্ডন তার লোকেশন পেয়ে যায়, এবং সে সাথে সাথে লোকেশনের দিকে এলোপাতারি শট নিলে সেই স্নাইপার সেখান থেকে পালিয়ে যায়। সম্পূর্ণ জায়গায় এক মুহূর্তে নরকে পরিণত হয়। সবাই তাদের বেজে ফিরে আসার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর বেশ কয়েকটি হেলিকপ্টার চলে আসে তাদের সবাইকে রেস্কিউ করার জন্য। ব্র্যান্ডন এক মারাত্মক দৃষ্টি দিয়ে সেই স্নাইপারের পজিশনে তাকিয়ে থাকে। সে নিজের উপরেই ভয়ানকভাবে রাগে এবং সেই জায়গাটা দেখতে থাকে, কারণ এই প্রথমবারের মতো কোনো স্নাইপার তার টার্গেট থেকে বাঁচতে পেরেছে। এরপর তারা যখন হেডকোয়ার্টারে ফিরে আসে, তখন জন তাদের উপর বেশ রেগে যায়
এবং এই মিশনের এমন নড়বড়ে অবস্থার জন্য কেটের কাছে জবাব চায়। আর সেই সাথে তাদের এতগুলো সৈনিক মারা যাওয়ার জন্য কেটকে তিরস্কারও করতে থাকে। তখন ব্র্যান্ডন দূর থেকে এই সকল কথাবার্তা এক নজরে পর্যবেক্ষণ করতে থাকে। টম জানায় যে এই মিশনে কারোরই কোনো দোষ নেই, বরং আমাদের ডিপার্টমেন্টের এমন কেউ আছে যে আমাদের সকল প্ল্যান আগে থেকেই মুরালিকে জানিয়ে দিচ্ছে, কারণ এই মিশনের প্ল্যান আমাদের টিমের বাইরে আর কেউই জানতো না। আর সেই স্নাইপার আর কেউই নয়, এটাই হলো সেই স্নাইপার যে মুরালির অর্ডারে অপকর্ম করে। ব্র্যান্ডন তখন বুঝতে পারে যে এই টিমের সাথে কাজ করা মানে জীবনকে ঝুঁকিতে ফেলা। যেখানে নিজেদের টিমের ভেতরেই কোনো মিল নেই, সেখানে বাইরের শত্রুতে এমনিতেই সুযোগ নেবে। তাই সে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বাবা টম ব্যাকেট তাকে জানায় যে আমি তো তোমাকে ছোটবেলা থেকে এভাবে মানুষ করিনি যে সামনে বিপদ দেখে তুমি পিছনে ফিরে যাবে, কিন্তু আজকে তুমি একটা স্নাইপারের বয়ে এভাবে পালিয়ে যাচ্ছ। টম তার ছেলে ব্র্যান্ডনকে অর্ডার করে যে সেই স্নাইপার ডিয়াব্লুকে শেষ করার সাথে সাথে মুরালিকে গ্রেপ্তার করতে হবে। সেই সাথে তাদের মধ্যে থাকা সেই অফিসারকেও খুঁজে বের করতে হবে যে তাদের নাকের ডগা দিয়ে তাদের সবাইকে বোকা বানিয়ে সকল ইনফরমেশন মুরালিকে দিচ্ছে। টমের এমন কথা শুনে ব্র্যান্ডন তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর এইবার উঠে পড়ে লেগে যায় মুরালি সহ সেই স্নাইপারকে রফা দফা করার জন্য। এইবার আমরা সেই স্নাইপার ডিয়াব্লুকে দেখতে পাই। তার এক স্পাই তাকে কল করে জানায় ডিআইএ আমেরিকা থেকে একজন নতুন স্নাইপার নিয়ে এসেছে যে খুবই ভয়ানক। এই নিউজ শুনে ডিয়াব্লু বুঝে যায় যে সে যদি গতকালকে আর কিছুক্ষণ সময় থাকতো সেখানে, তাহলে সে নিজেই স্নাইপারের বুলেট উড়ে যেত। এরপর আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই যে সে তার বন্ধুর মেসেজগুলো পড়তে থাকে, যেগুলো সে সুসাইড করার আগে ব্র্যান্ডনকে পাঠিয়েছিল। এমন সময় সেখানে কেট এসে জানায় গতকালকে রাতে তার সাথে তার বাবার সব কথাই সে শুনে ফেলেছে, তাই সেও চায় যে তাকে এই মিশনের সাথে নেওয়ার জন্য। কিন্তু ব্র্যান্ডন তাতে রাজি হয় না। সে জানায় যে সে একাই এই মিশন শেষ করবে আর এই শহর মাফিয়া শূন্য করবে, এরপর সে এখান থেকে বাড়ি ফিরে যাবে। কিন্তু কেট জানায় যে এই শহরে তুমি একেবারেই নতুন, কিন্তু আমার এখানে অনেক স্পাই রয়েছে যারা এই মিশনে তোমাকে সাহায্য করতে পারবে। এই সব কিছু শুনে ব্র্যান্ডন কেটকে সাথে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এইবার ব্র্যান্ডন ডিয়াব্লুর অ্যাক্টিভিটি কেটকে বোঝাতে থাকে। ব্র্যান্ডন বলে সেই দিন ডিয়াব্লু 2টা শট নিয়েছিল, একটি মেজরের গার্জারের পায়ে লাগে আর একটি তোমাকে লক্ষ্য করে শট নিয়েছিল, তাই এখন থেকে তুমিও সেই স্নাইপারের নজরদারিতে রয়েছ। এরপর সেখান থেকে কেট বেরিয়ে একটি বারে আসে এবং কার্লোস নামের একজন বিশ্বস্ত স্পাইয়ের সাথে দেখা করে। সেখানে এসে দাঁড়াতেই দুজন পাতি মাস্তান তাকে আইটেম গার্ড মনে করে তার সাথে ফ্লার্ট করতে থাকে। কেট চোখের পলকেই তাদের একজনকে মেরে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর সেইখানে কেটের সেই স্পাই কার্লোস চলে আসে। কার্লোস একজন চার্চের ফাদার হলেও আসলে সে পুলিশের স্পাই হিসেবে কাজ করে। কেট তাকে জানায় যে যেভাবেই হোক আমরা এবার মুরালির একজাক্ট লোকেশন এবং তার স্নাইপার ডিয়াব্লোর ডিটেলস চাই। তাই ফাদার কার্লোস কেটের কাছে মাত্র 24 ঘন্টার সময় নেয় এবং সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই সেই স্নাইপারের বুলেট সম্পর্কে তথ্য জানার জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকে। এমন সময় প্র্যাকটিক তাকে জানায় যে দূরের বিল্ডিং থেকে একটি লেজার লাইট আমাদের কোয়ার্টারের দিকে এসেছে, হতে পারে এটা সেই স্নাইপারের লেজার। এইটা শুনে ব্র্যান্ডন তার স্নাইপার নিয়ে দ্রুত ছাদে চলে যায়। অন্যদিকে ডিয়াব্লু উত পেতে বসে থাকে ব্র্যান্ডনের অপেক্ষায়। ডিয়াব্লু এখানে নজরদারি করে থাকলেও এইবার সে আসলেই ব্র্যান্ডনকে দেখতে পায়। সে ব্র্যান্ডনকে টার্গেট লক করে, কিন্তু এর মধ্যে ব্র্যান্ডন ও ডিয়াব্লুকে দেখতে পেয়ে যায়। ফাইনালি দুজন চিরশত্রু একে অপরের প্রথমবারের মতো দেখে এবং তারা মুখোমুখি হয়, যেখানে কেউ কারো থেকে একটু কম নয়। যাই হোক, ব্র্যান্ডন দ্রুত তার টার্গেট লক করে শট নেয় আর দ্রুত তার পজিশন থেকে সরে যায়। ডিয়াব্লু বুঝতে পেরে সেও তার পজিশন থেকে সরে যায় এবং সাথে সাথে সেও মারাত্মক একটা শট নেয়। ডিয়াব্লু ব্র্যান্ডনকে মাটিতে পড়ে থাকতে দেখে সে ভেবেই নেয় যে ব্র্যান্ডন হয়তো মারা গিয়েছে, কিন্তু আসলে ব্র্যান্ডন তো মারা যায়নি। সে ডিয়াব্লুকে বোকা বানানোর জন্য এইভাবে মারা যাওয়ার অ্যাক্টিং করছে। এরপর সকালবেলায় আমরা দেখতে পাই যে ব্র্যান্ডন সেই বুলেট যেটা ডিয়াব্লু গত রাতে শ্যুট করেছিল সেটা দেয়াল থেকে বের করে তারা সেই বুলেট দেখে, আর এই বুলেট দেখে তার বাবা টমও বোকাচাকা হয়ে যায়। সে বলে যে এটা বুলেট নাকি মিসাইল। এরপর সেটা সে মেজর রিচার্ডকে দেখালে সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইটা বলে যে এটা আধুনিক স্মার্ট বুলেট। এই বুলেট প্রতি সেকেন্ডে তার গতিপথ 31 বার পরিবর্তন করার ক্ষমতা রাখে, আর এই বুলেটটি একবার টার্গেট করে ফায়ার করলে অটোমেটিক সে তার টার্গেটে হিট করতে সক্ষম হয়। এই বুলেট একটা মিসাইল থেকে কম নয়। এইটাকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বুলেট।
এরপর মেজর রিচার্ড ব্র্যান্ডনকে জিজ্ঞেস করে যে এই বুলেট তুমি কোথায় পেলে। ব্র্যান্ডন তখন তাকে গতকাল রাতের ঘটনা জানায়। সে বলে তোমাকে সেই স্নাইপারের সাথে মোকাবেলা করতে হলে তোমাকেও সেই ধরনের বুলেট ব্যবহার করতে হবে, না হলে সে এক শটেই তোমার মাথার খুলি উড়িয়ে দিবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মুরালি তার শেল্টারে বসে লাল পানি খাচ্ছিল। ঠিক তখনই তার কাছে ডিয়াবলুর কল আসে। তাই সে সেখান থেকে উঠে তার চেম্বারে এসে কল রিসিভ করে দেখতে পায় যে ডিয়াবলু তার টেবিলে পা রেখে তার দিকে গান টার্গেট করে রেখেছে। তার চেয়ারে বসে আছে ডিয়াবলু। তাকে বলে আমার বাকি টাকাগুলো আমাকে পরিশোধ করে দাও, আর এই শহরে যে নতুন স্নাইপার এসেছিল আমি তাকে গতকাল রাতেই শেষ করে দিয়েছি, তাই আমার পেমেন্ট ডাবল দিতে হবে। এইটা শুনে মুরালি তাকে বলে যে আগে নিজের জীবন বাঁচিয়ে রাখো, তারপর না হয় তাকে মারিস। এই স্নাইপার যেন তেন কোনো স্নাইপার নয় যে তুই তাকে এত সহজেই মেরে ফেলবি। এই পর্যন্ত পৃথিবীর কুখ্যাত 3 জন মাফিয়াকে সে একাই খেয়ে দিয়েছে। ইতিমধ্যে তুইও তার টার্গেটে পড়ে গেছিস, তাই জান বাঁচাতে চাইলে তুই দ্রুত দেশ ছেড়ে চলে যা। এইটা বলে মুরালি সেখান থেকে চলে যায়। এই সব কিছু শুনে ডিয়াবলো বুঝতে পেরেছে তাকে টিকে থাকতে হলে আগে সেই স্নাইপারের আশেপাশে মানুষকে খতম করতে হবে, তারপর সেই স্নাইপারের কাছে পৌঁছতে হবে। পরের দৃশ্যে আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই। তারা মুরালি এবং ডিয়াবলুর তথ্য জানার জন্য ফাদার কার্লোসের সাথে দেখা করে তার কাছে জানতে চাচ্ছিল। প্রতিমধ্যে ফাদার ফোন করে জানায় যে আপাতত মুরালির কোনো লোকেশন পাওয়া যায়নি, কিন্তু সেই স্নাইপার ডিয়াবলুর গার্লফ্রেন্ডের ঠিকানা পাওয়া গেছে। তাই তোমরা যদি সেই স্নাইপারের কাছে পৌঁছাতে পারো তাহলে তোমরা মুরালির ঠিকানাও পেয়ে যাবে। কার্লোস তাকে সেই মেয়ের লোকেশন মেসেজ করে জানিয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তে একটা লরি এসে সজোরে ধাক্কা মারে তাদের গাড়ির উপরে, আর সেই সাথে সেই লরি থেকে বেশ কিছু সন্ত্রাসী বের হয়ে তাদের উপর এলোপাতাড়ি ফায়ারিং করতে থাকে। ব্র্যান্ডন গাড়ি থেকে নেমে তাদের সবগুলোকে একে একে উপরে পাঠাতে থাকে। ব্র্যান্ডন দেখতে পায় যে কেট সেখানে নেই। সে গাড়িতে থাকা কেটের ফোন থেকে সেই লোকেশন দেখতে পেয়ে ব্র্যান্ড বোঝা যায় যে কেট আসলে ওই মেয়েটির কাছে পৌঁছে গেছে। তাই ব্র্যান্ডন দ্রুত সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ কেট যেখানে গিয়েছে সেটা আসল কোনো শহর নয়, সেইটা হলো সন্ত্রাসীদের আতুর ঘর। কেট যখন সেই শহরে পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানকার সকল সন্ত্রাসীরা তার পিছু করতে শুরু করেছে। কেট তাদের ইগনোর করে চলে আসে সেই মেয়ের কাছে, মানে ডিয়াবলোর গার্লফ্রেন্ডের বাসায়। এরপর কেট সেখানে এসে সেই মেয়েটিকে জানায় যে আমি ডিআইএ থেকে এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য, কিন্তু সেই মেয়ে তার সাথে কোনো কথা বলতে রাজি হয় না। এমন সময় সেই সন্ত্রাসীগুলো চলে আসে আর তাকে বাজে প্রস্তাব দেয়। কেট তার গান বের করে তাকে বলে যে চুপচাপ এখান থেকে কেটে পড়, নয়তো কেউ আর বেঁচে থাকতে পারবি না। এমন সময় সেই মেয়ে কেটকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এইবার চারোপাশ থেকে আরো কয়েকজন এসে কেটকে চেপে ধরে। কেট সেইখান থেকে পালাতে গেলে একজন তাকে ধরে তার প্রাইভেট পোর্টে চাপ দেয়। তাকে জানায় যে এইটা কোনো ডিআই অফিস না, এইটা হচ্ছে সন্ত্রাসীদের আতুরঘর। এমন সময় সেখানে ব্র্যান্ডন চলে আসে আর একে একে সবাইকে হেডশট দিয়ে উপরে পাঠিয়ে দেয়। সবাইকে খতম করলেও একজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ডিয়াবলোর গার্লফ্রেন্ড পেছন দিক দিয়ে এসে কেটের দিকে শর্ট গান ধরে, কিন্তু সে তার জানতো না যে তার পেছনে কে রয়েছে। ব্র্যান্ডন তার পেছন দিক দিয়ে এসে তাকে গান পয়েন্টে নিয়ে আসে, হুস্টেজ বানিয়ে ফেলে। তখন কেট তার মাথার খুলি উড়িয়ে দিতে চাইলে ব্র্যান্ডন তাকে বারণ করে, বলে একে বাঁচিয়ে রাখা খুবই জরুরি, এর থেকে আমরা আরো অনেক তথ্য জানতে পারবো। কেট তার লকেটের মধ্যে থাকা ডিয়াবলোর ছবি দেখতে পায়। ব্র্যান্ডন হেডকোয়ার্টারে কল করে সেই ছবিটি পাঠায়। ব্র্যান্ডন আরো জানায় যে আমরা যেখানে যাচ্ছি আমাদের সেখানেই হামলা হচ্ছে, হয়তো আমাদের মধ্যে থেকেই কেউ খবর লিক করছে, তাই এখন থেকে আমাদের মধ্যে আর কখনোই ফোনে যোগাযোগ হবে না। এরপর তারা সেখান থেকে বেরিয়ে ফাদার কার্লোসের সাথে দেখা করে। ব্র্যান্ডন কার্লোসকে জিজ্ঞেস করে তারা মুরালিকে কিভাবে ধরতে পারবে। কার্লোস তখন বলে যে বড় বড় ব্যবসায়ী, মন্ত্রী, মিনিস্টার সহ ছোট বড় সকল গ্যাং তার হয়ে কাজ করে, তাই তাকে ধরতে গেলে একেবারে অসম্ভব। কিন্তু তোমরা যদি মুরালির লোককে মারতে পারো তাহলে মুরালি হয়তো কোনো একটা ভুল পদক্ষেপ নেবে, আর এর ফলেই তোমরা মুরালির কাছে পৌঁছাতে পারবে। প্ল্যান অনুযায়ী ব্র্যান্ডন মুরালির সকল লোকদের খুঁজে খুঁজে একে একে হেডশট দিয়ে উপরে পাঠাতে থাকে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে যে ব্র্যান্ডন মুরালির লোকদেরকে সাফ করে ফেলেছে, কিন্তু মুরালি কিছুই করতে পারছে না। এই সব শুনে মুরালি সত্যি সত্যি ভায়োলেন্স হয়ে যায়, তাই সে চলে যায় ডিয়াবলোর বাড়িতে। ডিয়াবলোকে বলে যে তার যত টাকা লাগে আমি দেব, কিন্তু যেখানেই হোক ব্র্যান্ডন এবং কেটকে মারতেই হবে। ডিয়াবলোকে নগদ $5 মিলিয়ন দিয়ে দ্রুত কাজটা শেষ করতে বলে এবং সেখান থেকে চলে যায়।
অন্যদিকে কেট এসে ব্র্যান্ডনকে জানায় যে ফাদার কার্লোস আজকে সকালে ইনফরমেশন দেওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন তার খোঁজ পাওয়া যায়নি। তখন ব্র্যান্ডন বলে যে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। এই বলে তারা সেখান থেকে দ্রুত একটি বিল্ডিং এর কোঠরে গিয়ে অবস্থান নেয়। ব্র্যান্ডন বলে যদি ফাদার ধরা পড়ে তাহলে তাকে ধরে এইখানে নিয়ে আসা হবে, কারণ তারা জেনে যাবে যে আমরা তার জন্য অপেক্ষা করব, তাই আমাদের উচিত আড়াল থেকে নজরদারি করা। এরপর ব্র্যান্ডন তার স্নাইপার দিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়, আর সেখান থেকে বেশ কয়েকজন নেমে গাড়ির পেছনে গিয়ে কিছু একটা করতে থাকে। এরপর সেই গাড়িটি যখন সেখান থেকে চলে যায়, এইবার তারা দেখতে পায় যে সেখানে ফাদার কার্লোসকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এইটা দেখে কেট তাকে বাঁচানোর জন্য যেতে গেলে ব্র্যান্ডন তাকে বাধা দিয়ে বলে যে এইটা একটা ট্র্যাপ মাত্র, এখানে আশেপাশে কোথাও সেই স্নাইপার ডিয়াবলু উত পেতে রয়েছে। তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে কার্লোসের সাথে তোমার মাথার খুলি উড়িয়ে দিবে। কিট তাকে অনুরোধ করে যে দ্রুত কিছু একটা করার জন্য, কারণ এইভাবে কিছুক্ষণ থাকলে ফাদার মারা যাবে। এইবার ব্র্যান্ডন শট নেয় ফাদার কার্লোসকে ঝুলানো সেই দড়ির উপর। সেই শটে দড়ি না ছিল, সে আবারও একটা শট নিয়ে সেই দড়িটা পুরোপুরি ছিঁড়তে সক্ষম হয়। এর মধ্যে দূর থেকে উৎপেতে থাকা ডিয়াবলু ব্র্যান্ডনের লোকেশন পেয়ে যায়, আর সাথে সাথে সেই লোকেশনে এলোপাতারি শট নিয়ে থাকে। কিন্তু ভাগ্য ভালো থাকা ব্র্যান্ডন এবং কেট সেখান থেকে সরে যেতে সক্ষম হয়। এরপর ডিয়াবলু কার্লোসকে টার্গেট করে আর এক শটে তাকে মেরে ফেলে। ফাদারের এমন মৃত্যু দেখে কেট মেন্টালি ভেঙে পড়ে, কারণ ফাদার কার্লোস একজন স্পাই ছিল না, সে তার বাবার মতো ছিল। কার্লোসের ফিউনারালে ব্র্যান্ড এবং কেট সহ পুরো শহরের মানুষ জড়ো হয়। ব্র্যান্ডন সেখানে সেই সন্ত্রাসীদের একজনকে দেখতে পায়, যে কিনা সেদিন পালিয়ে গিয়েছিল। সে ব্র্যান্ডনকে দেখে দৌড়ে পালাতে থাকে। ব্র্যান্ডন তাকে পিছু দৌড়াতে থাকে। এক পর্যায়ে ব্র্যান্ডন তাকে ধরে ফেলে। ব্র্যান্ডন তাকে বলে মুরালি তোমাদের ফাদারকে মেরে ফেলেছে, তাই মুরালি এখন কোথায় আছে আমাকে বলো। এরপর সে কাঁদতে কাঁদতে বলে যে মুরালি ধরা পড়ুক, সেটা আমিও চাই, কেননা সে ফাদারকে মেরে ফেলেছে। কিন্তু আমি যদি মুরালির লোকেশন জানিয়ে দেই তাহলে মুরালি আমাকে এবং আমার পরিবারকে শেষ করে ফেলবে। ব্র্যান্ডন তাকে বলে যে তোমার পরিবারকে প্রটেক্ট করার কথা দিলাম। এরপর সে মুরালির লোকেশন দিয়ে দেয়। ব্র্যান্ডন তার বাবা টমকে মুরালির লোকেশনে দ্রুত 2টি ফোর্স পাঠানোর জন্য বলে, সেই সাথে এই অপারেশনের কথা একদম সিক্রেট রাখতে বলে। এরপর দ্রুত পুলিশের স্পেশাল 2টি টিম নিয়ে কোনো সুযোগ না দিয়ে এইবার তারা মুরালিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জন তাকে এইখানকার জেলে রাখতে চায় না, সে মুরালিকে মিয়ামির ফেডারেল কোর্টে হাজির করতে চায়। জনের এই কথায় ব্র্যান্ডন তাকে সন্দেহ করতে থাকে, কিন্তু কোনো উপায় না থাকায় ব্র্যান্ডন রাজি হয়ে যায়। এইখানে ব্র্যান্ডন বুঝে যায় যে মুরালিকে কোর্টে হাজির করার আগেই ডিয়াবলু মুরালিকে মেরে ফেলার চেষ্টা করবে। অন্যদিকে দেখা যায় যে ডিয়াবলু তার পরিচয় গোপন করে মিয়ামিতে চলে এসেছে। এরপর সে তার স্নাইপার নিয়ে রেডি হতে থাকে। অন্যদিকে মুরালিকে হোলো রিডার এক রিজার্ভ এয়ার বেজে নিয়ে আসা হয়। সেইখানে রিচার্ড ব্র্যান্ডনের জন্য নেভি রিসার্চ ল্যাব থেকে কিছু স্মার্ট বুলেট নিয়ে আসে। এই বুলেট লক করা টার্গেটের নিকটে পৌঁছে ব্লাস্ট হয়। এরপর তারা মুরালিকে কোর্টে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তারা জানতো মুরালিকে প্রতিমধ্যে মেরে ফেলার চেষ্টা করবে এবং মুরালির লোকেরা মুরালিকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। তাই তারা মুরালিকে নেওয়ার জন্য একই রকমের 4টি গাড়ি নিয়ে আসে এবং প্রত্যেকটি গাড়িতে মুখ ঢেকে একজন করে লোক রাখা হয়, যাতে ডিয়াবলু বুঝতে না পারে যে আসলে মুরালি কোন গাড়িতে আছে। ব্র্যান্ডন চালাকি করে জানায় যে এই 4টি গাড়ির মধ্যে কোনোটিতেই মুরালি থাকবে না। মুরালি থাকবে আমাদের গাড়ি বহরের পেছনে একটি ড্রাই ক্লিনারের সাদা কাভার্ড গাড়ি দিয়ে। এই বলে তারা তাদের কোয়ার্টারে ছাদে গিয়ে পজিশন নেয়। এরপর টম অর্ডার দিলে সেই গাড়ি বহর নিয়ে বের হয়। এদিকে ডিয়াবলুর ফোনে একটা মেসেজ আসে, সেখানে তাকে জানানো হয় যে মুরালি ওই গাড়ি বহরের মধ্যে থাকবে না, সে থাকবে গাড়ি বহরের পেছনে একটি ড্রাই ক্লিনারের সাদা কাভার্ড ভ্যানে। আর এই খবর রাস্তায় থাকা মুরালির চেলাপেলাদের কাছেও পৌঁছে যায়, তাই তারাও সেই কাভার্ড ভ্যানের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর যখনই সেই গাড়ি বহর সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই সেই কাভার্ড ভ্যান 4টাও বের হয়ে যায়। সাথে সাথে মুরালির চেলাপালারাও সেই কাভার্ড ভ্যানের পিছনে। যখনই সেই কাভার্ড ভ্যান ডিয়াবলুর রেঞ্জের ভিতরে চলে আসে, ঠিক তখনই ডিয়াবলু সেই কাভার্ড ভ্যানে মারাত্মক একটা শট নেয়। ফলে এক শটে সেই কাভার্ড ভ্যান খেলনা গাড়ির মতো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেখানে মুরালির চেলাপেলাও চলে আসে আর সেই কাভার্ড ভ্যানের উপর এলোপাথারি ফায়ার করতে থাকে। তখন মেজর রিচার্ড শুট করে একে একে সবাইকে উপর পাঠাতে থাকে। ডিয়াবলু দেখতে পায় যে কোথায় থেকে যেন কেউ শুট করে তাদের চেলাপেলাদের পাখির মতো মেরে ফেলছে। তাই এইবার সে আরও একটা শট নেয় এবং সেই কাভার্ড ভ্যান সহ মুরালিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য।
আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। আর এই দ্বিতীয় শট নেওয়ার সাথে সাথে ব্র্যান্ডন তার লোকেশন পেয়ে যায়। সে কেটের কাছে দূরত্ব জানতে চাইলে কেট তাকে দূরত্ব বলে, তবে কেট বলে যে দূরত্ব অনেক বেশি, আমি তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু ব্র্যান্ডন তার যেন তেন কোনো স্নাইপার না, সে ঠিকই ডিয়াবলুকে দেখতে পায়। সে তার অসমান দক্ষতায় মারাত্মক এক শট নিয়ে ডিয়াবলুর মাথা পুরো ভর্তা করে দেয়। এইটা দেখে কেট পুরাই থ হয়ে যায়। আর অবশেষে এই ভয়ঙ্কর স্নাইপারের অধ্যায় এখানেই শেষ হয়। এমন সময় জন দেখতে পায় আসলে সেই সাদা কাভার্ড ভ্যান ছিল একটি রিমোট কন্ট্রোলার গাড়ি, যেখানে কোনো মানুষই ছিল না। এইবার মেজর রিচার্ড জনকে গান পয়েন্টে নিয়ে নেয়। ব্র্যান্ডন বলে যে তুই কি ভেবেছিস মুরালিকে আমি এভাবে পাঠাবো? মুরালিকে তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি, আর এত কিছু ছিল শুধু তোকে ধরার জন্য। তোর সকল মেসেজের কপি আমাদের টিম ডিটেক্ট করে ফেলেছে, যেগুলা তুই এতদিন ধরে মুরালিকে এবং ডিয়াবলুকে পাঠাচ্ছিলি। এই সব শুনে জন তো পুরোই টাস্কি খেয়ে যায়। এরপর জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। আর একদম শেষে বাবা ছেলের এই ইমোশনাল সিনের মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসতেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।